আখি কোনোরূপ গেটের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত আজকে তার গাড়িটা ড্রাইভার গেটের বাইরে পার্ক করেছে। আখির গার্ড দুদিক থেকে তাকে আগলে রিপোর্টারদের ভিতর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে রিপোর্টাররা তো সবাই নাছোড়বান্দা, তারা ঘেরাও করে রেখেছে, তাকে বিরতিই দিচ্ছে না। একজন এক কথা বলছে। ডাক্তার আখি, আপনি কি আদ্রিস রহমানকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়েছেন? ডাক্তার আখি, হৃদিকা নামের মেয়ের সাথে কি আদ্রিস রহমানের বিয়ের আগ থেকে অবৈধ সম্পর্ক ছিল? ডাক্তার আখি, কিছু তো বলেন। আপনি এভাবে জবাব না দিয়ে গেলে কিন্তু সত্যতা ছাপা পড়ে থাকবে না। আমাদের আসল সত্যটা বলুন। আরে এ কি বলবে? হয়তোবা নিজেরই কোনো সমস্যা ছিল। আরে স্বামী কি আর স্বাদে বউচের অন্যত্রে যায়? হয়তোবা নিজের কোনো অক্ষমতা আছে, নয়তো অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক, তাই তো মুখ ডেকে পালাচ্ছে। কথাটা কানে যেতে পা থামিয়ে নিল আখি। ফাঁক ফিরিয়ে উল্টো হাতে একটা থাপ্পড় বসালো সেই রিপোর্টারের গালে। টাল সামলাতে না ফেরে সে লোকটা দাঁড়ানো থেকে পড়ে গেল। সবাই হতবাক হয়ে চুপচাপ করে দাঁড়িয়ে রইল। এবার আখি সবার উদ্দেশ্য গর্জে উঠে বলল, আর কে কি জানতে চাও? সামনে এসে বলো। সামনে এসো বলছি। ছি, এদেশের নাগরিক হিসেবে নিজেকে দাবি করতে আমার লজ্জা করছে। আপনারা এতজন শিক্ষিত লোক আমার কাছে এসেছেন আমার স্বামীকে আমি কেন ছেড়েছি তা জানতে। সেখানে আদ্রিসের কাছে আপনাদের মধ্যে একজনও হয়তো এখনও যাননি আমি তাকে কেন ছেড়েছি বিষয়টা জানতে। কারণ আপনাদের একজন নারীকে হেনস্থা করতে ভালো লাগে। তার ভুল ত্রুটি খুঁজে বার করাই তো আপনাদের অন্যতম শখের একটা অংশ। সংসার ভেঙেছে, নিশ্চয়ই এতে নারীর কোনো ভুল ছিল। এমনি কেন একটা ছেলে তাকে দর্শন করবে? আপনাদের তো শুধু মুষলধার খবর চাই। প্রেরিত মেয়েদের পক্ষে কত কথা লিখে পত্রিকায় ছাপাবেন, টিভিতে দেখবেন, অতঃপর ৬-৭ দিন পর তার আর কোনো খোঁজ নেবেন না। সেই অপরাধীকে আদৌ কি ধরা হয়েছে বা শাস্তি হয়েছে তার খোঁজ নেওয়া হয়ে ওঠে না আপনাদের। অশিক্ষিতদের তো ছাড় দেওয়াই যায়, কিন্তু আপনাদের মতো শিক্ষিতদের এসব কর্মকাণ্ড বেশি খারাপ লাগেছি। জানতে চান না আমার স্বামীকে আমি কেন ছেড়েছি? কারণ ও আপনাদের দলেরই একজন ছিল। নারীদের প্রতি বৈষম্য বোধ করার চিন্তা মাথায় রাখলেও নিজের প্রথম স্ত্রীকে হাতের মুঠায় দমিয়ে রাখতে চেয়েছে সে। এমন স্বামীকে ছেড়ে দেওয়া তো খুব কম জিনিস। প্রাণে মেরে ফেললেও কষ্ট দূর হবে না আমার মনের। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আখির এমন কার্যকলাপের জবাবে। কেউ যেন তার কোনো বলার সাহস জোটাতে পারল না। আখি গাড়িতে উঠে চলে গেল। আদৃত ডাক্তার আশরাফ খানের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আগামীকাল থেকেই সে ওনার হাসপাতালে জয়েন হবে। বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন ফোন বেজে উঠল তার হঠাৎ। এভাবে 10-12তম ফোন ওঠার আদৃত রিংকে আহ্লাদি করে ফেলল। কি আদৃত ডিয়ার, ফোন কেন উঠাচ্ছিলে না? কোথায় আছো তুমি? বাংলাদেশ গিয়ে তো ভুলেই গেছো আমায়। আমেরিকায় থাকতেই কখন মনে করতাম তোমায়। বিড়বিড় করে কথাটা বলল আদৃত। কি বললে তুমি? কেন কেন ফোন করেছ? আগে সেটা বলো। তোমাকে খুব মিস করছিলাম, তাই ফোন করলাম। কবে ফিরছো বলো? আমি আর আসবো না, দেশেই থাকবো। ভালো থেকো। কথাটা বলে ফোন কেটে দিল আদৃত, রিঙ্কিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। এদিকে আদৃতের মা তার কক্ষে আসছিলেন। তখন দরজার বাইরে থেকে কথাগুলো স্পষ্ট শুনতে পান উনি, যাতে খুশিতে আত্মহারা অবস্থা হয় ওনার ওই মুহূর্তে। আখি আজ অনেক বিরক্ত। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। সেখানে থাকবে না কোনো দুঃখ, গ্লানি, কোনো দুশ্চিন্তা, কোনো পিছুটান। জীবনটা এমন কেন হলো আখির? কত সুন্দর ছিল সেই শৈশব, যেখানে ছিল না কোনো হতাশা, কোনো দুশ্চিন্তা। চোখ বন্ধ করলেই যে প্রশান্তির ঘুম চেয়ে যেত চোখ জুড়ে। আবারও সেই শৈশবে যেতে হবে, বাবা মায়ের কোলে আহ্লাদি করে শুয়ে থাকতে। যা চাইলেও এখন করতে পারবে না আখি। মন বড় অস্থির। মা বাবার সন্নিকটে থাকতে চায় এবার আখির মন। আশরাফ খানের প্রস্তাবের সাথে সাথে সম্মতির খবর পাঠিয়ে দিয়েছে ওনার কাছে। তাকে আশরাফ খান 2 দিন পর জয়েন হবার জন্য বলেছেন। কিন্তু আখি বাবার পাশে যার ব্যাকুলতা আর সয়ে উঠতে পারছিল না, তাই আগামীকাল থেকে জয়েন করার আর্জি জানালো।
আদ্রিস ক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল। উভয় গালে আখির দেওয়া থাপ্পড়ের দাগ। বাড়িতে প্রবেশ করতে দেখল রিদিকা তার মায়ের পা ধরে কান্না করছে, আর তার মা রিদিকাকে ছাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। রিদিকা কেঁদে কেঁদে বলছে, আমাকে আর মারবেন না মা, দয়া করে। আমি কখনো আর এমনটা করব না। আপনার পায়ের ধুলা হয়ে পড়ে থাকবো, আমাকে প্লিজ ঘর থেকে বের করবেন না। আদ্রিত ছুটে গিয়ে রিদিকাকে উঠালো। তার বাম হাতের ওপরের বেশ জায়গা পড়ে গেছে, গালেও আঙ্গুলের ছাপ। আদ্রিস বেশ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রিদিকা? কই কিছু না তো, তুমি কখন আসলে? তুমি রুমে যাও, আমি আসছি। কি হয়েছে রিদিকা, বলবে তো? বলছি তো কিছু হয়নি। কি হয়েছে রিদিকা, ভালো আমায়। আদ্রিস এবার বেশ রেগে গর্জে উঠে জিজ্ঞেস করলো। রিদিকা বেশ কেঁপে কেঁপে বলল, আমি আজকে রান্না করে তরকারির পাত্র সরিয়ে আনছিলাম, কিন্তু হাত থেকে পিছলে পাত্রটা নিচে পড়ে যায়। তখন পাশে সুব্রতা ভাবি দাঁড়িয়েছিলেন, যার ফলস্বরূপ ওনার পায়ের উপর কিছু গরম তরকারি পড়ে, আর ওনার পা অনেকটা জ্বলে যায়। মা এর জন্য আমাকে দোষী ভেবে আমার গালে থাপ্পড় মেরে বসেন, হাতে গরম তরকারির বাকি অংশ ঢেলে দেন। প্লিজ তুমি এসব নিয়ে কোনো কথা বলো না। তুমি রুমে যাও, এসব আমরা শাশুড়ি বউদের বিষয়, তুমি মাঝখানে এসো না। বাবা, আমি কিছুই করিনি, ও মিথ্যে বলছে। তুই জানিস আমি কেমন মানুষ, এজন্যই তো আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এসব তুমি করেছো। মা, আমি সবসময় তোমাকে মা রূপে আদর্শ মানতাম, কারণ তুমি কখনো আমার আর ভাইয়ার মধ্যে তেমন ভেদাভেদ করনি। তেমনটা আখি আর ভাবিকেও একই দৃষ্টিতে দেখেছ, নিজের মেয়েদের মতো আদর করেছ। তবে তুমি হৃদিকার সাথে এমনটা কি করে করতে পারলে? আদ্রিস, কথা শোন। হৃদিকা মিথ্যে বলছে, মা এমন কিছু করেননি। ও ইচ্ছে করে এসব করেছে। এনাফ ভাবি, ও কি পাগল যে নিজেকে এভাবে নিজে আঘাত করবে? গতকাল যখন হৃদিকা বলেছিল তুমি ওর হাতে খামচি দিয়েছ, আমি বিশ্বাস করতে পারিনি। তোমরা এতটা জঘন্য। আখির সক্ষম ও সবল ছিল বলে ওর সাথে কিছু করতে পারোনি তোমরা। আখির মতো হৃদিকাও আমার স্ত্রী, ওর সাথে আবারও যদি কোনো খারাপ ব্যবহার করতে দেখি তোমাদের, তবে আমি ভুলে যাব তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক আছে। অতঃপর হৃদিকাকে ধরে নিয়ে কক্ষের দিকে হাঁটা ধরল আদ্রিস। সুব্রত আর আদ্রিসের মা জাহানারা রহমান তাকিয়ে রইলেন শুধু তাদের যাওয়ার পানে। আমার ছেলে আর আমেরিকা যাবে না, আল্লাহ রহম করলেন। অবশেষে ওর সাথে বিয়ের কথা বলে যদি আবার আমেরিকা চলে যায়, যাক এবার নিশ্চিত হলাম। এখন একটা লক্ষ্মী মেয়ের খোঁজ পেলেই হলো। মা, তুমিও না সারাদিন কি ভাইয়ার বিয়েই ঘুরে তোমার মাথায়? তোমার এই বিয়ের চাপের ভয়েই ভাইয়া হয়তো 6 বছর দেশে আসেননি। এখন আবার এসব শুরু করলে আবার চলে যাওয়ার জন্য না উঠে পড়ে লাগেন। তবে কি করব বল, ওর বিয়ের তো বয়স পেরিয়ে যাচ্ছে। মা, তুমি চিন্তা করো না তো, ভাইয়া অ্যাডাল্ট, জোর করে তো তুমি ওনাকে বিয়ে করাতে পারবে না। নিজের জীবন ভাইয়াকে সামলে নিতে দাও, দেখবে ভাইয়া ঠিকই একদিন এগিয়ে যাবে। আর কত রে মা, আখি চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটাকেই হারিয়ে গেলাম আমি। আর কবে ফিরে পাবো ওকে আমি? মা, নিরাশ হয়েও না, তুমি দেখে নিও আল্লাহ ভাইয়ার দিকে ঠিকই মুখ তুলে তাকাবেন। ওনার জীবনে খুব জলদি সুখ চলে আসবে। আজ আদ্রিতের খুশি হওয়ার 1000 গুণ বেড়ে গেছে। আশরাফ খানের কাছে নিজের সাথে নতুন কোনো ডাক্তার ওনার মেডিকেল কলেজে নিয়োগ হবে কিনা তা জানতে চাইলে উনি আদ্রিতেকে তার লিস্ট দেখালেন। সেখানে আখির নাম দেখে যেন পাহাড় সমান প্রাপ্তি নিমিষেই পাওয়া হয়ে গেল আদ্রিতের। আখি আজ থেকে জয়েন হবে, বিষয়টা তার খুশিতে অতিরিক্ত আমেজ জুড়ে দিল। খুশিতে মন যা নাচতে ইচ্ছে করছে আদ্রিতের। 7 সকালে ঘুম ভেঙেছে, সময় যেন কাটছেই না তার। কবে হাসপাতালে যাওয়ার সময় হবে, আর কবে সে তার আখিকে দেখতে পাবে। শার্টটা আখির দেওয়া, সেদিন এই শার্টটা নিয়ে হাজির হয়েছিল আখি আদ্রিতের সামনে। আজকে আপনি এই শার্টটা পরবেন। কেন? আমি তোমার দেওয়া শার্ট পরবো কেন? তাছাড়া আমার রঙিন জিনিস পছন্দ না। কোন শোকে জীবন সাদা কালো করে রেখেছেন আপনি শুনি? হ্যাঁ, এটা জানি আপনাকে কালো রঙেই বেশি মানায়, কিন্তু অন্যান্য রঙেও মাশাআল্লাহ খারাপ লাগবে না। এই মেরুন রং আপনার উপর যা লাগবে। আমি পরবো না এটা। আপনাকে পরতেই হবে।
আর না পড়লে আপনি ভালো করে ছেনে নামায়। বড়া সমাজে আমার হাতে গায়ের শার্ট না ছেঁড়াতে চাইলে এটা ভালোই পরে বাইরে আসেন। এখন আমি রুম থেকে যাই, আপনি শার্ট পরুন কেমন? কথাটা বলে মনে করতে আদ্রিতের মুখে বাঁকা একটা হাসি ফুটল। হাসিতেও লুকিয়ে আছে আখির স্মৃতি। আখি বলতো, ডাক্তার আদ্রিত সবসময় হাসেন না কেন? আপনাকে হাসলে যা লাগে। অবশেষে আখির পাশে থাকার, তাকে ফিরে পাওয়ার একটা সুযোগ আদ্রিত পেয়ে গেল। হাতছাড়া করবে না এই সুযোগ প্রাণ থাকতে। আর সেই প্রেমিক পুরুষ মনে ফুঁসে নিচে তীব্র এক আকাঙ্ক্ষা। আখির পছন্দ অনুযায়ী আজকে তৈরি হলো আদ্রিত। তাকে চোখ ভরে দেখার অধিকার যে শুধুই তার সুখ পাখির। আখির মন আজকে বেশ ভালো। অবশেষে অপেক্ষার প্রহর পুরালো তার। লম্বা একটা কুর্তি পরে চোখে কাজল টানলো আখি। চুলগুলো হাত ছেড়ে দিল, হাতে গড়ি পড়লো, কানে হালকা দুলো পায়েল দিল। তারপর অ্যাপ্রন পরে বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আদ্রিতে রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। আরে বাবা, তুই কোথায় যাচ্ছিস? নাস্তাটা করে যা। না মা, তাছাড়া আজকে হাসপাতালে প্রথম দিন, স্পেশাল কেউ আসছে, যেতে হবে তাড়াতাড়ি, চলি। কথাটা বলে আদ্রিত বেরিয়ে গেল। ছেলের উৎফুল্ল মনোভাব বুঝে উঠতে পারলেন মা। স্পেশাল কেউ কথাটা মানে ওনারও খুশি জোয়ার তুলল। অবশেষে ওনার ছেলে কি জীবনে এগুতে চলেছে, মনে আশাটা ফুসফুটিত হলো ওনার। সময়ের আগেই চলে এসেছে আদ্রিত। নতুনদের আগমনের জন্য মেডিকেল কলেজ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ওকে একে একে সবাইকে সমারোহ যোগদান করেছে। নতুন 6 জন ডাক্তার নেওয়া হয়েছে। যদিও অনুষ্ঠান শুরুর অনেক সময় বাকি এখনো, তবু আদ্রিতের মনে নেই একটুও প্রশান্তি। গেটের দিকে চোখ রেখে বসে আছে, কবে তার সুখ পাখিকে এক পলক দেখতে পাবে। অবশেষে তার ধৈর্য রাখতে না পেরে গেটের দিকে যেতে নিলে আখির গাড়ি গেটের ভিতর প্রবেশ করলো। প্রেয়সীর দিকে সেই কাজল টানা চোখের ফ্রেমে যে আজ আবার নতুন করে পড়ল সে। ঘন লম্বা সেই চুল, সেই মায়াবী চেহারা। সারাদিন তাকিয়ে থাকলেও যে মন ভরবে না আদ্রিতের। গাড়ি থেকে নামতেই আখির চোখ গেল আদ্রিতের উপর। মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে সে। এই মুগ্ধতা তো আখি এর আগেও অনেকবার আদ্রিতের চোখে নিজের জন্য দেখেছিল, কিন্তু তার এক অংশ তো সত্য ছিল না। তবে আজকের অংশ কিভাবে সত্য মানা যাবে? শার্টটা কেমন জানি পরিচিত লাগলো আখির। চোখ পড়লো আখির শার্টের কালারের উপর, যেখানে ছোট্ট করে আখি লিখা, যেটা আখির নিজে আদ্রিতের শার্টে লিখিয়ে দিয়েছিল। শার্টটা কি করে ভুলতে পারে আখি? তার মানে এটা আখির দেওয়া আদ্রিতকে প্রথম শার্ট। আখির মনে এবার গভীর প্রশ্ন গোলপাক খেতে শুরু হলো। ডাক্তার আদ্রিত তো কখনো আমায় ভালোবাসেননি, তবে আমার দেওয়া শার্ট এখনো কেমনে সামলে রেখেছেন? এর কি মানে হতে পারে? যদি ভালোই না বেসে থাকেন, তবে 7 বছর আগে শার্ট কেন রাখবেন? গুড মর্নিং আখি। মুগ্ধতা কাটিয়ে আদ্রিত স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করে সকলের শুভেচ্ছা জানালে আখি দেন বাংলা হাসি মুখে জবাব দিল, গুড মর্নিং ডাক্তার আদ্রিত, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? আল্লাহ যেমনটা রেখেছেন। তা এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? ভিতরে চলো। চলুন। অতঃপর দুজনে সমারোহ অংশগ্রহণ করলো। আদৃশ্যের মন ভালো নেই, বুঝতে পারছে রিদিকা। রাতেও শুধু রিদিকার ক্ষততে ওষুধ লাগিয়ে ওকে ঘুম পাড়িয়ে ওর কক্ষ থেকে চলে এসেছিল সে। আদৃশের গালের কালচে দাগ সম্পর্কে জানতে চাইলে তাকে কিছুই জানালো না আদৃশ। বর্তমানে রেডি হয়ে বেরিয়ে যাবে, তখনই রিদিকার সামনে এলো। কোথায় যাচ্ছ আদৃশ? ব্রেকফাস্ট করবে না? না রিদিকা, ইচ্ছে নেই। তোমার হাত এখন কেমন আছে? এখন ঠিক আছে। আগে বলো কোথায় যাচ্ছ? তোমার গালের দাগ সম্পর্কেও কিছু বললে না। আমি জানি তোমার মন খারাপ। আমি তো তোমার স্ত্রী, আমার সাথে তো সব শেয়ার করতেই পারো। বলো না কি হয়েছে? এখন ভালো লাগছে না রিদিকা, পরে বলবো। কাজ আছে, যাই। তুমি তোমার খেয়াল রেখো। ভাবি আর মা তারা কিছু বললে তোমায়, তবে আমাকে ফোন করো কেমন? কিছু লুকোতে যেও না আবার। এখন চলি আমি। রাতে কবে ফিরবে? রিয়াদের সাথে যাব একটু, তাই ফিরতে দেরি হবে।
রিয়াদ, রোজ কি ওর সাথে সময় কাটানো জরুরি? একটাই বেস্ট ফ্রেন্ড আমার, দিন শেষে ওর সাথে সময় কাটাতে ভালো লাগে। আখির ওকে নিয়েও কখনো কোনো সমস্যা হয়নি, আশা করি তোমারও হবে না। কথাটা বলে চলে গেল আদ্রিস। সমারোহে নতুন আসা সকল ডাক্তার একে একে নিজেদের কিছু মূল্যবান বক্তব্য প্রদান করলেন। ঠিক সেভাবে আদ্রিতেও করল। এবার আখির ফালা। আদ্রিত মনোযোগ সহকারে আখির বলা প্রতিটা লাইন শ্রবণ করছে। আখির বক্তব্যে বেশিরভাগ নারীদের নিজেদের প্রতিষ্ঠিত তোলার অনুপ্রেরণা রয়েছে। অতঃপর বক্তব্যের শেষের দিকে আখি বলল, সবশেষে এটাই বলবো, আপনাদের সবাইকে মা বাবার সম্মান করা উচিত, কখনো তাদের অবাধ্য হওয়া উচিত না। একটা সন্তান গড়ে তুলতে মা বাবার যে ত্যাগ স্বীকার করেন তা হয়তো আমরা কেউই কখনো পারবো না মা বাবার জন্য। তাই বেশি কিছু না হলেও তাদের কথার মান তো আমরা দিতেই পারি। জানিরা অন্যরা কিভাবে, কিন্তু আমার মতে যতই শিক্ষিত হয়ে যায় না কেন, মা বাবার দোয়া ব্যতীত জীবনের সফলতা কখনো আসে না। আবারও আসসালামু আলাইকুম সবাইকে। মেয়ের শেষের বক্তব্য হৃদয়ে নাড়ালো আশরাফ খানের। মেয়ের অনুতপ্ততা অনুভব করতে পারলেন উনি তার বক্তব্যের শেষে বলা প্রতিটি অক্ষরে। আজকে প্রথম দিন, তাই নতুন কাউকে কোনো কাজ দেওয়া হয়নি। সবাই যার যার মতো সবার সাথে পরিচিত হচ্ছে, ঘুরে হাসপাতালটা দেখে নিচ্ছে। আখিও দেখছে, আবার মন ভরে হাসপাতালটা, বাবার গড়া হাসপাতাল। নিজে ডাক্তার হলেও বাবার এই কলেজে পড়েনি সে। বাবা কখনো চাননি কেউ বলুক নিজের মেয়েকে বলে নিজের প্রতিষ্ঠান থেকে তাকে ডাক্তারি পাশ করিয়ে দেওয়া হয়েছে। কেউ তার মেয়ের যোগ্যতায় কলঙ্ক মাখুক, তার সুযোগ উনি কখনো কাউকে দিতে ইচ্ছুক ছিলেন না। তবে হাসপাতালটায় আখি অনেকবার এসেছে। এখানে জমে আছে আখির আদ্রিতের সাথে কাটানো কত স্মৃতি। আখি এখানে আসতোই আদ্রিতেকে পেরেশান করতে। কথাটা ভাবনায় ধরা দিতে মুচকি হাসলো আখি। ভালোবাসা তো যে তাকে বড্ড স্বপ্ন দেখিয়েছিল তাকে নিয়ে, তাদের বিয়ে হয়ে দুটো ঘুলোমুলো বাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে, দুজন মিলে দুজনকে মানুষ করবে, কত শত খুনসুটি বাঁধাবে একে অপরের সাথে। তবে দিন শেষে ভালোবাসায় ভুলিয়ে দিবে মনের সকল মনোমালিন্যতা। জীবনটা নিশ্চয়ই বিষাদময় হতো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, তা মানিয়ে নেওয়া দুর্ভাগ্য হলেও এটাও সত্যি। কলেজের পিছনে একটা মাঠ, মাঠের এক কোণে একটা বড় আকারের বটগাছ, তার নিচে বসার জন্য উপযুক্ত জায়গা বানিয়ে দেওয়া আছে। আখি সেখানে বসে ভাবনার জগতে বিচরণ করছিল। তখন হঠাৎ এসে আদ্রিত তার পাশে বসল। অল্পক্ষণ দুজনেই নীরবতা বজায় রাখলো। অতঃপর আখি বলল, তা এতদিন কোন হাসপাতালে ছিলেন? আমেরিকাতে একটা হাসপাতালে ছিলাম। আমেরিকাতে? কিন্তু কেন? আপনি তো কখনো দেশের বাইরে গিয়ে কাজ করতে চাননি। তবে হঠাৎ এমন চিন্তা মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠার কারণ জানতে পারি? কাউকে সুখী করতে গিয়ে নিজের অনিচ্ছার পথটাই বেছে নিতে হলো। আপনি একটুও বদলাননি। ঘুরিয়ে কথা বলার অভ্যেস কবে যাবে আপনার? বুড়ো দাদু হয়ে গেলেন? তুমিও তো একটুও বদলাওনি। খবরদারি করার অভ্যেস যায়নি। কথাটা শুনে আখি বেশ খট করে হেসে তাকালো আদ্রিতের দিকে। টোল ফড়া গালের সে মোহনীয় হাসি এত বছর পর আবারও চোখ ভরে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হলো আদ্রিতের। আখি হাসি মুখেই বলল, হাসেন না কেন? যত যা হয়ে যাক না কেন, হাসার পণটা এখনো ভাঙেনি আপনার, তাই না? হাসানের নির্দিষ্ট জন জীবনে না থাকলে কিভাবে হাসি খুশি বাঁচা যায় বলো? আখি আদ্রিতের বলা কথাটা শুনে তাকানো স্থির রাখলো তার দিকে। গভীর দৃষ্টিতে তার মনোভাব যেন পড়ে নিতে চাইল তার চোখের মাধ্যমে। ঠিক তখন একজন নার্স এসে ডাক দিল তাদের। স্যার, ম্যাম, ডাক্তার আশরাফ রায়হান আপনাদের ডেকেছেন। নার্সের কথায় দুজনেরই ধ্যান ভঙ্গ হলো। উঠে চলে গেল দুজন। একসাথে আর কোনো কথা বলল না। রাত প্রায় 11টা। রিপোর্টার লিজান তার বাসস্থানে ফিরছে। বাড়ির সরু রাস্তা দিয়ে নিজের ভাইকে চড়ে যাচ্ছে সে। মাথায় আটকে হরেক কুবুদ্ধি। আখির থাপ্পড়ের জবাব সে দিয়েই ছাড়বে। তাকে নিয়ে কি এমন খবর ছাপালে আখি কোথাও মুখ লুকানো আশ্রয় পাবে না। ভাবনাটা পেরেশান করে তুলেছে তাকে। তার ভাবনাকে বিরক্তিতে পরিণত করলো হঠাৎ তার বাইকের চাকায় সমস্যা হয়ে যাওয়া। বাইক থামিয়ে রাস্তায়
কিল পরে থাকতে দেখে রাস্তায় এত কিল পরে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় লিজান। এটা কারো কোনো বিছানা জাল নয় তো? ওর বিরুদ্ধে রাস্তাটাও বেশ জনশূন্য। এত রাতে এখান দিয়ে লোক সমাগম কম, মনে হয় নাড়া দিয়ে গেল লিজানের। মাথায় হাত দিয়ে ফাঁক ফিরতে হুডিওয়ালা কেউ তার বুকে বরাবর একটা ধারালো ছুরি পুরোটা ঢুকিয়ে দেয়। লিজান চিৎকার করে মাটিতে পড়ে কাতরানো শুরু করেছে। হুডিওয়ালা সেই ব্যক্তি এবার হাঁটু গেড়ে তার সামনে বসে তার বুক থেকে এক টান দিয়ে ছুরিটা বের করল। নিঃশ্বাস ধরে আসা কণ্ঠে, কাঁপন্ত ঠোঁটে খুব শ্বাসকষ্ট তাকে প্রশ্ন করল লিজান, কে তুমি? আমাকে কেন মারছ? প্লিজ আমাকে মেরো না। আমি তোর মৃত্যু, প্রমত্ত অঙ্গনা। তোকে যে আজ মরতেই হবে। অতঃপর সাথে সাথে ছুরিটা লিজানের কপাল বরাবর ঢুকিয়ে দিলে লিজান সাথে সাথেই মৃত্যুবরণ করল। তার পাশে রক্তে ভিজে যাওয়া মাটিতে সে অজ্ঞাত ব্যক্তির বড় বড় অক্ষরে লিখে দিল প্রমত্ত অঙ্গনা নামটি। রাত প্রায় 1টায় ফিরল আদ্রিস বাড়িতে। কাজের মেয়ে রহিমা দরজা খুলে দিল আজ। এখন তো রোজ হৃদিকা দরজা খুলে দেয় তার জন্য। আজ কোথায় সে? উত্তরে আসা আদ্রিতি জিজ্ঞেস করলো তাকে, হৃদিকা কোথায়? জানি না স্যার, অনেকক্ষণ ধরে দেখিনি। আমি দেখছি। আদ্রিস হৃদিকার খোঁজে তার কক্ষের দিকে গেল, কিন্তু কক্ষের কোনো প্রান্তে হৃদিকাকে খুঁজে পেল না সে। কক্ষ থেকে বেরিয়ে যাবে তখনই হৃদিকা হুটহাট প্রবেশ করলো সেখানে। আদ্রিসকে দেখে কিছু অস্বাভাবিকতা থাকলেও স্বাভাবিকভাবে প্রশ্ন করার চেষ্টা করলো, আদ্রিস, কখন এলে তুমি? এই তো এলাম। তুমি কোথায় ছিলে? ছাদে ছিলাম। এত রাতে ছাদে কি করছিলে? এই তো তোমার অপেক্ষা করছিলাম, সময় পার হচ্ছিল না, তাই ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখা যাক। রাত 1টা। আদ্রিতের ঘুম আসছে না। বারবার আখির স্মৃতি মনে বাড়ছে। সারাদিন আখির সংস্পর্শে কাটিয়ে সহজে মনটা ভরে ওঠেনি তার। আখির সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে। আখির কথা ভাবতে ভাবতে গিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সুখ পাখি নামের নিচে অনলাইন লেখা, মুখে চিলতে উঠল হাসি। আখি মেসেজ পাঠানোর জন্য প্রস্তুত হলো। আদ্রিত আসসালামু আলাইকুম লিখে সেন্ড করবে, এর আগে এই ওপাশ থেকে মেসেজ আসলো, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আখির তরফ থেকে মেসেজ পেয়ে আশ্চর্য হলো আদ্রিত। তাড়াতাড়ি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো হিটলার? আপনার কথা মনে করছি। আদ্রিত কথাটার জবাবে হবাকত্বের ইমোজি দিয়ে আখি তার বদলে হাসির ইমোজি দিল। আদ্রিত ভালোই জানে আখি এসব মজা করছে। আদ্রিত আবার জিজ্ঞেস করলো, তা ঘুম রেখে এত রাতে অনলাইনে কি করা হচ্ছে জানতে পারি? ঘুম না আসলে যা হয় আর কি, টাইম পাস। তা আপনি কি করছেন? আমার কথা মনে করছেন না তো? রসিকতার ছলে বলল আখি কথাটা। উত্তর দিল আদ্রিত, হতেও পারে, কখনো সম্ভব না। কেন? 7 বছর আগে যা হয়নি তা 7 বছর পরে হবে, উক্ত আশা রাখাটা বোকামি হবে না? এমনটাও তো হতে পারে আশাটা না করা বোকামি হবে। ভালোবাসার মানুষ চিনতে তো আখি সারা জীবন বোকামি করে আসছে, আগামীতে আর করবে না। নির্দ্বিধায় থাকতে পারেন। ভালো থাকবেন, শুভরাত্রি। অতঃপর আর দেরি না করে আখি অফলাইনে চলে গেল। পুরনো সে ক্ষতগুলো মুহূর্তে জাগ্রত হয়ে গেল তার। ফোন রেখে দীর্ঘশ্বাস ত্যাগ করে ঘুমানোর চেষ্টাতে মন দিল। আদ্রিস লিপ্ত হলো নিজের উপর। দূর, কই, আখি নিজে থেকে কথা বলছিল, আর আমি ওকে মানসিক একটু প্রশান্তি দেওয়ার বদলে উল্টো ওর মন খারাপ করে দিলাম। আখি ঠিকই বলতো, আমি নিরামিষ, মেয়ে পটানোর নামে আসত ঢেঁড়স। তখন ওর এসব কথায় বিরক্ত হলেও এখন দেখছি এটাই সত্যি। যে বয়সে লোক 2টা সন্তানের বাবা হয়ে যায়, সেই বয়সে আমি এখনো একজনের মনে রাজত্ব করে উঠতে পারিনি। বিয়ে তো দূরে থাক। দূর, কি যে করি। বিরক্ত হয়ে ফোন রেখে দিল আদ্রিত। কি হয়েছে আদ্রিস? কিছু তো বলবে। তোমার গালের দাগগুলো কিসের ছিল? তোমার মন খারাপ কেন? আখির জন্য। আখিকে আনতে গিয়েছিলাম, ও তখন আমার সাথে কুকুরের মতো আচরণ করে। আমি ওকে সত্য ভালোবাসি হৃদিকা, ও আমার ভালোবাসার মর্ম দিল না। কি, ও তোমায় মেরেছে? কি করে
করতে পারে ওটা সব আমার জন্য হয়েছে। আমি তোমাদের জীবনে না আসলে এমনটা হতোই না। আমি চলে যাব তোমাদের জীবন থেকে, দেখবে আখি ঠিকই ফিরে আসবে তোমার কাছে। আমার আর কি কপাল পোড়া, যেভাবেই পারি বাকি জীবন কাটিয়ে নিব। আমি কাল সকালে নিজে যাব আখিকে আনতে। রিদিকা কেঁদে কেঁদে কথাগুলো বললে আদৃশ তাকে বুকে টেনে নিল, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না রিদিকা, অনেক হয়েছে, আর না। তুমি কেন নিজের সুখ ত্যাগ করবে ওর জন্য, যেখানেও তোমার কথা ভাবতেও চায় না। ও আমাকে ছাড়া ভালো থাকতে চাইছে, ওকে থাকতে দাও। আমিও বেশি মর্ম দিয়ে গেছি ওকে। ও ডিভোর্স দিবে তাই না? ঠিক আছে, আমিও সাইন করব সে কাগজে। যখন উপলব্ধি করবে সত্যিই আমাকে হারিয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে ফিরে আসবে আমার কাছে। আর যদি ফিরে না আসে, ও আসবে। আমি জানি ওর মনে আমার জন্য সীমাহীন ভালোবাসা বিদ্যমান। যে আমার জন্য সব ছাড়তে পারে, সে আমাকে কখনো ছাড়তে পারে না, কোনো কিছুর বিনিময়েও না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি শুয়ে পড়ো। আমি দোয়া করব আখি যাতে ফিরে আসে। আমি এখন চলি বলে রিদিকা যেতে নিলে আদৃশ তার হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? আমার রুমে। তোমাকে যেতে হবে না, আখি নিজেই নিজের অধিকার হারিয়েছে, ফিরে আসলে ওর কক্ষ নিয়ে দেখা যাবে। বর্তমানে তুমি এখানে আমার সাথে থাকবে। কথাটা শুনে রিদিকার চেহারাতে খুশি উজ্জ্বলতা ফুটে উঠল, জাপটে ধরল আদৃশকে, তার বুকে মাথা গুঁজল। চারিদিকে আখির নাম শোনা যাচ্ছে। প্রথমত রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মারার ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে সামাজিক গণমাধ্যমে। হিটলার আখি নামে পরিচিত পেয়েছে আখি, যাতে তরুণ তরুণীরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। অপরদিকে সেই লিজানের অপ্রত্যাশিত মৃত্যু আখির উপর পুলিশকে আঙ্গুল তুলতে বাধ্য করেছে। টেলিভিশন খুলল খবরে, আর ফোন হাতে নিলে সামাজিক গণমাধ্যম, যে জায়গাতেই আখির বিচরণ। ঘর থেকেও বেরোনোর কোনো মানসিকতা নেই বর্তমানে আখির, তবুও মন মানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোল। আজকে বেশ সকালে বেরিয়েছে। আদৃশের ফ্রেন্ড রিয়াদ ওকে কিছু আর্জেন্ট প্রয়োজন বলে কফি শপে ডাকলো। আখি যদিও বলেছিল তার বাড়িতে চলে আসতে, তবে রিয়াদ তাকে কফি শপে আসার জন্য অনুরোধ করলো। আখি বলল হাসপাতালে যাওয়ার আগে 5-10 মিনিটের সময়ও রিয়াদকে দিতে পারবে। তাতেই রিয়াদ রাজি হয়ে গেল। রিয়াদ এবার বেশ স্বাভাবিক নিয়ে বলল, আসলে আমি তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলতে চেয়েছিলাম। আখি রিয়াদের মনোভাব বুঝতে পেরে তার গার্ডদের একটু দূর হয়ে দাঁড়াবার ইশারা করল। কথা মতো গার্ডগুলো একটু দূর হয়ে দাঁড়ালো। এবার আখি বলল, আশা করি যা বলার তাড়াতাড়ি বলবে রিয়াদ। আমি কিন্তু তোমাকে সময় বেশি দিতে পারবো না, তোমার ভালোই জানা আছে। তোমাকে তো পাওয়াই যায় না। এখন যখন তোমার হাতের নাগালে পেয়েছি, তবে যা বলার পরিষ্কার করে বলে দিব। বলো, কি বলবে? ওই বলছিলাম যে তোমার সাথে আদৃশ এমনটা করবে কখনো ভাবিনি আমি। ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু ও কি করলো? তোমার মতো মেয়েকে হাতছাড়া করলো সামান্য এই রিদিকার জন্য। কত বড় বোকা ও! সি, ওর জায়গায় আমি হলে কখনো এমনটা করতাম না। তুমি অ্যাডাল্ট, আত্মনির্ভরশীল, সাহসী, তার উপর সুন্দরী, এমনটা করার কথা হয়তো কখনো কোনো পুরুষ ভাবতো না, যেমনটা আদৃশ করেছে। ওকে বন্ধু বলতেও লজ্জা হচ্ছে আমার। তুমি কি বলতে চাও রিয়াদ? পরিষ্কার করে বলো। দেখো আখি, অনেকদিন ধরেই তোমার সাথে আমার চ্যাটে কথা হয়, হয়তো তুমি ভালোই বুঝে গেছো আমার মনোভাব। এখন আর ঘুরিয়ে কিছু বলতে চাই না তোমায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি। সত্যি বলছে, আদৃশের মতো কখনো তোমাকে ঠকাবো না। বুঝলাম। তা তোমার আগের স্ত্রী আর 2টো সন্তানকে কি করবে ভেবেছ? আরে ওদের নিয়ে তুমি চিন্তা করো না তো। মাসুমাকে তো এমনিতেই ছাড়ছি আমি, ওর সাথে ভালো যাচ্ছে না আর আমার। আর যেখানে প্রশ্ন আমার বাচ্চাদের, ওরা মাসুমার কাছেই থাকবে, ওদের ভরণ পোষণ আমি দিব। আমিও তো একজন উকিল, টাকার কমতি না, তুমি জানোই। ডিভোর্সের ব্যাপারটা দেখে নিব। সহসা আখি রিয়াদের এক হাত অতি স্বাভাবিকভাবে খামছে, দাঁত কটমট করে বলতে শুরু করলো, পাবলিক প্লেস, তাই সিন ক্রিয়েট করতে চাইছি না। এমনিতেই অনেক প্যারায় আছি, নইলে এখনই তোর এমন জায়গায় এমন ভাবে মারতাম যে আবারও বাচ্চা জন্মদানের যোগ্য থাকতি না। শালা লুচ্ছা, কত ভালো ভাবতাম তোকে। এমনি তোর কথা দিতাম আদৃশের বন্ধু ভেবে, কিন্তু তোর মনোভাব বুঝতে পারার পর তোকে এড়িয়ে চলি। অবশেষে তুই দেখিয়ে দিলি তোর আসল রূপ। আদৃশের ফ্রেন্ড তুই, তোর কাছ থেকে আশাও করি না ভালো কিছু।
নোংরা কোথাকার, আর যেন তোকে আমার সামনে না দেখি, নইলে আখি কি জিনিস দেখিয়ে দিব। কথাগুলো বলে আখি উঠে চলে গেল। হাতে যন্ত্রণা হলে রিয়দ এত সময় দাঁত চেপে তার সহ্য করছিলে। আখি চলে গেলে হাতের দিকে তাকালো। আখির নখগুলো বেশ ক্ষত করেছে তার হাতে, রক্ত বেরিয়ে গেছে এত সময়ে। আদ্রিস ডিভোর্স পেপারে সাইন করার জন্য হাতে কলম নিয়েছে। সাইন করার জায়গায় গিয়ে যেন আর শক্তি জুটিয়ে উঠতে পারছে না সে। জায়গায় কলম বসানোর কত কিছুর পর যে আখিকে সে নিজের করে পেয়েছিল, তাকে এত সহজে কেমনে হারিয়ে দেবে? যাকে সে তার বুকে চূড়ান্ত জায়গা দিয়েছে, তার সর্বাঙ্গে তো আখির বাস। এমন এক রমণীকে হাতছাড়া সে কিভাবে করবে? না ভাবতেই তো দম বন্ধ লাগছে আদ্রিসের। কি করবে সে? আদ্রিত ফোন করলো আখিকে। আখি গাড়িতে বসে আছে, বেশ বিরক্তি নিয়ে। আদ্রিতের ফোন আসলে সে বিরক্তি কিছুটা হলেও দূর হলো। আদ্রিতই যে প্রথম এবং শেষ ব্যক্তি যার কোনো কাজেই কখনো আখির বিরক্তি আসেনি। ফোন ধরল আখি। হ্যালো ডাক্তার সাহেব, বলুন। আসছো হাসপাতালে? এখন তো সার্জনের সাথে প্রফেসরও ক্লাসও জয়েন করতে হবে না আসলে পারি। তা আপনি আসছেন? ভুলে যাবেন না প্রফেসর তুমি, শুধু তুমি একা নও। তবে চলে আসুন প্রফেসর সাহেব। আসছি প্রফেসর সাহেবা। তা রাখি, হাসপাতালে দেখা হচ্ছে। ফোন কেটে দিয়ে বেশ খুশি মনে কক্ষের বাইরে বেরিয়ে আসলো আদ্রিত। আস্তে আস্তে তার আর আখির সম্পর্কের তিক্ততা দূর হচ্ছে। আর কি চাই? আখিকে ফিরে পাওয়ার কোনো পথ বাদ রাখবে না আদ্রিত এবার। ড্রয়িং রুমের সোফায় মিডি ড্রেস পরে বসে আছে রিঙ্কি। ইশিকা নাকে নানান রকম ঝেড়া করছে। তুমি কি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছো শুধু ভাইয়ের সাথে দেখা করবে বলে? হ্যাঁ, ও এতদিন থেকে এসেছে, যাওয়ার নাম নিচ্ছে না, তাই ভাবলাম এসে ওর খোঁজ নেই। এমনিতেও ফোনও ধরে না, তাছাড়া বাংলাদেশে কখনো আসা হয়নি। এক সুযোগে বাংলাদেশ দেখাও হয়ে যাবে, সেই ভাবনায় চলে আসলাম। আমার ছেলে আর যাবে না, আমি ওকে বিয়ে করাবো। তুমি যখন এসেছো 2 দিন ঘুরে চলে যেতে পারো। মা কি বলছে এসব? বাবা, তুমি মাকে একটু বোঝাও, আমি ভাইয়াকে ডেকে আনি। শায়লা আর আরিয়ান মির্জা একপাশে দাঁড়িয়ে আছেন। রিঙ্কিকে প্রথম দেখায় পছন্দ হয়নি শায়লা মির্জার। আরিয়ান মির্জা ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন। শায়লা, তুমি তো মেহমানদের সাথে কখনো এমনটা করো না, তবে ওর সাথে এমনটা করছো কেন? আরে দেখছো না, শেওলা গাছের ফিত নিয়ে আসছে আমার ছেলের ঘাড়ে ছড়বে বলে। কাপড় দেখো ওর। কি শায়লা, শিক্ষিত হয়ে এমনটা করছো? এটা আজকালকার ফ্যাশন, তাছাড়া ও আমেরিকায় বড় হয়েছে। বললাম আরও তোমার প্যাশন। শিক্ষিত হলেই যে হাঁটুর উপর কাপড় পরতে হবে, এটা কোন বইয়ে লেখা আছে? আমার মেয়েও তো শিক্ষিত, কই কখনো এমন কিছু পড়তে দেখিনি তো। আখিও তো ধনী বাপের একমাত্র মেয়ে ছিল, কখনো তাকে তো এমন কাপড় পরতে দেখিনি। ফ্যাশন করবে ঠিক আছে, সীমানার ভিতরে করলেই তো হয়। শরীর দেখি আবার কেমন প্যাশন? তোমাকে বোঝানোর ক্ষমতা আমার দাদারও নেই হয়তো। মা ছেলের মনের দড়ি ঘুরে ফিরে আখিতেই সীমাবদ্ধ, আর ওখানে থাকবেও সীমাবদ্ধ, কারণ আখির জায়গা নেওয়ার সক্ষমতা যার তার নেই। লাখে একটা মেয়ে আখি। তাদের কথার পাখে আদ্রিত চলে আসলো সেখানে। রিঙ্কিকে দেখে অবাকত্বের সাথে বিরক্তি ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার খোঁজে এসেছি, তুমি তো ফোনই ধরো না। দেশে কবে ফিরছো? আমি আমেরিকা আর যাব না, তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি। এসেছো ভালো কথা, এখানে থাকো কয়েকদিন, বেরিয়ে যাবে। এশিকা ওর জন্য যে কোনো একটা গেস্ট রুম রেডি করাও। কথাটা বলে চলে গেল আদ্রিত। শায়লা মির্জা মনে মনে অনেক খুশি হলেন। হাসপাতালে এসে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিজের কেবিনে বসে আছে আখি। আদ্রিতের বর্তমানে কোনো ক্লাস নেই, অন্য কাজও নেই তেমন, তাই আখির কেবিনে চলে আসলো। মেয়ে কামিন হিটলার? আরে ডাক্তার সাহেব আপনি আসুন। তা হিটলার ডাকটা কবে ছাড়বেন? হিটলারকে হিটলার ডাকবো না তো কি ডাকবো? কি হিটলারই করলাম আপনার সাথে আমি? তা তুমিই তো ভালো জানো। 6 বছর আগের কথাগুলো এখনো মনে নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে হিটলার আখি এখন বদলে গেছে। হিটলার আখি কখনো বদলাতে পারে না। পরশু সকালে রিপোর্টার
লিজানকে বড় সমাজের থাপ্পড় মেরে তাকে সঠিক জবাব দিয়ে এসে যদি আজ বলে সে বদলে গেছে, তবে কি করে মানা যায় বলো? আরে কিছু কিছু লোক এমন আছে যাদের উপস্থিতি মুহূর্তে সঠিক জবাব না দিলে তারা সাইফে মাথায় ওঠে, যা আমি কখনো মেনে নেই না। এটাই তো হিটলার রাখি, আমার মতো প্রতিটা মেয়েকে তোমার মতো হওয়া উচিত। বাহ, ডাক্তার নিরামিষও কারো প্রশংসা করতে পারেন, আমি জানতাম না। এত বড় পরিবর্তনের কারণ জানতে পারি এবার? এটা কোনো পরিবর্তন না, মানুষ কখনো কখনো নিজের পছন্দের মানুষের খুশির জন্য তার রঙে রেঙে যায়। আমার ক্ষেত্রে এমনই কিছু মনে করতে পারো। তা সেই মানুষটাকে জানতে পারি? আছে একজন যাকে খুব করে চাই আল্লাহর কাছে রোজ মোনাজাতে। আখির চোখে গভীর চাহনি স্থির রেখে মনের গহীনে লুকানো সত্যি যেন তাকে বোঝানোর চেষ্টা করে গেল আদ্রিত। আখি অপলক চাহনিতে তাকিয়ে আদ্রিতের মুখে না বলা সত্য তার চোখের মধ্যে দিয়ে বোধগম্যে নেওয়ার সম্ভব চেষ্টা করতে লাগলো। সেখানে নিজের জন্য অসীম ভালোবাসার গভীরতাই খুঁজে পাচ্ছে আখি, যার হয়তো কোনো শেষ নেই, তবে তাতে বিশ্বাস করে ওঠার সক্ষমতা নেই তার। বড্ড অস্বাভাবিক অনুভূতি হলো আখির। আখি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো তাকে, হ্যাঁ ইন্সপেক্টর জিশান, আপনি? হ্যাঁ আমি। ডাক্তার আখি, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল, বুঝতে পারি? হ্যাঁ অবশ্যই। জিশান বিচক্ষণ এক দৃষ্টি আদ্রিত আর আখি উভয়ের উপর ভুলিয়ে আদ্রিতের পাশের চেয়ারে বসল। এবার বলা শুরু করলো, হ্যাঁ তো মিস আখি, আমার আবার সময় কম, তাই সোজা পয়েন্টে আসে। আপনি গত পরশু রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছেন। ওনার সাথে আপনার সমস্যা হয়েছিল আর কাল রাতেই তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। কলি আর লিজান মার্ডার কেসে আপনি বর্তমানে মেন সাসপেন্ড। তাই বলুন, কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে। কেন? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই। আপনি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। রাত 11টায় আমি আমার খাবার টেবিলে বসে ডিনার করছিলাম। আপনার বিশ্বাস না হলে সেখানকার ফুটেজ আপনি চেক করে নিতে পারেন আমার বাড়ি গিয়ে। আমি আমার কাজের লোক আর গার্ডদের বলে দিচ্ছি, আপনি নির্দ্বিধায় যান। কথাগুলো বলে আখি তার একজন গার্ডকে ফোন করলো। আমি একজন ইন্সপেক্টর আসবেন, নাম জিসান হাসান। ওনাকে আমার বাড়ির সকল স্থানে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিবে। উনি যে দিনের আর যে ক্ষণের দেখতে চাইবেন সব। ওকে ম্যাম। ফোন কেটে এবার বলল আখি, এবার আপনি যেতে পারেন। ধন্যবাদ। আপনি না বললেও আমি তা করতে যেতাম, আর তা করতে আপনি আমাকে আটকাতেও পারতেন না। কিন্তু ভাবলাম এর আগে আপনাকে ভুলে নেওয়া যাক। আমি আবার অপরাধীদের সব সময় একটা সুযোগ দিতে পছন্দ করি। আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে আখিই অপরাধী? ভুলে যাবেন না, প্রমাণ ব্যতীত আপনার কাউকে মন গড়া অপরাধী বলার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না ডাক্তার আদ্রিত। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ শেখাতে না আসলে খুশি হব। আদ্রিত আরও কিছু তাকে বলবে এর আগে আখি বলল, ইটস ফাইন ডাক্তার আদ্রিত, ওনাকে ওনার কাজ করতে দিন। আমি জানি আমি কে আর আমি কি করতে পারি। বাকি তো সন্দেহ যে সেই করতে পারে, করতে দাও। প্রমাণ ব্যতীত কারোই কিছু করার থাকে না। এখন সে পুলিশ হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী। হবার কনফিডেন্স ভালো না ডাক্তার আখি। প্রমাণ সহিত কথা বলতে আসবো আপনার সাথে। আমিও অপেক্ষা করব আপনার। আখি নির্ভয়ে ইন্সপেক্টর জিশানের জবাব দেয়। ইন্সপেক্টর জিশান প্রস্থান করেন সাথে সাথে। আখি এবার টেবিলে রাখা গ্লাস থেকে গ্লাস ভর্তি পানি এক টানে খেয়ে নেয়। আখির হাবসাব দেখে আদ্রিতের কেমন জানি লাগলো, যেন আখিকে স্বাভাবিক দেখা যাচ্ছে না। আদ্রিত কিছু বুঝে ওঠার আগেই আখি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। বেশ চিন্তিত হয়ে বসে আছে জিশান। আখির বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এসেছে। লিজানের মৃত্যুর সময় আখি তার বাড়িতেই ছিল, এমনকি কলির মৃত্যুর সময় আখি তার বাড়িতে ছিল সিসিটিভি ফুটেজ মোতাবেক। তবে কে খুন করলো এদের? সব কিছুতে আখিকেই ইশারা করে, কিন্তু সে একসাথে দুই স্থানে কিভাবে থাকতে পারে? কলি আর লিজানের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাদের মৃত্যুর সময় আর ভুল দেখাতে পারে না, কিছু মিলাতে পারছে না জিশান। হঠাৎ তার একজন কনস্টেবল আসলো তার কাছে।
স্যার, আপনি বলেছিলেন প্রমত্ত অঙ্গনা নামে 6 বছর আগের ফাইল বের করতে, কিন্তু তা বের করতে গিয়ে বেশ পুরাতন একটা আলমারি থেকে প্রমত্ত অঙ্গনা নামের একটা ফাইল বেরিয়ে আসে, যেটা প্রায় 13 বছর পুরনো। কথাটা শুনে অনেক আশ্চর্য হলো জিসান। কনস্টেবলের হাত থেকে ফাইলটা নিয়ে নিল টান দিয়ে। ফাইলটা হলো কৌতূহল মনোযোগ সহকারে পড়তে শুরু করলো। ফাইলের লেখাগুলো পড়ার পর বাকরুদ্ধ হয়ে গেল ইন্সপেক্টর জিসান। 13 বছর আগে একজন পুরুষ খুন হয়েছিল, যার লাশের পাশে প্রমত্ত অঙ্গনার নামটা পাওয়া যায়। তারপর আরও 15টা খুন হয়, কয়টা লাশের পাশে একই নাম ছিল, কিন্তু আলাদা বিষয়, সেই সকল লাশের পাশে প্রমত্ত অঙ্গনার নামটা লেখার সাথে কয়েকটা বাক্য লেখা ছিল। সেগুলো এই ফাইলে এত বিস্তারিতভাবে দেওয়া না থাকলেও যেখানে লক্ষ্য করলো, একটা 6 বছর আগে যখন একজন পুরুষের খুন হয়েছিল, তখন তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা লেখার সাথে ছিল। কারো অকাল মৃত্যুর আসল কারণ জীবিত অবস্থায় মানায় না। 4 বছর আগেও 3টে খুনের প্রথম একজন পুরুষের মৃত্যু হয়, যার লাশের পাশে লেখা ছিল প্রমত্ত অঙ্গনা। ইচ্ছের বিরুদ্ধে নারীর লাজ হরণকারী বেঁচে থাকার অধিকার রাখে না, প্রমত্ত অঙ্গনা। কিন্তু এর পরবর্তী 2টা লাশের পাশে প্রমত্ত অঙ্গনার নাম ব্যতীত অন্য কোনো বাক্য পাওয়া যায়নি। 13 বছর আগের ফাইল অনুযায়ী প্রমত্ত অঙ্গনা তার নামের সাথে খুনের কারণ বলে দেয়, কিন্তু 4 বছর আগের শেষ 2 খুন আর এখন কলি আর লিজানের খুন, 4টে লাশের পাশে প্রমত্ত অঙ্গনার নাম ব্যতীত কিছুই পাওয়া যায়নি। এর মানে কি হতে পারে? এই প্রমত্ত অঙ্গনা একজন না 2জন? এমনও হতে পারে কেউ আসল প্রমত্ত অঙ্গনার নাম নিয়ে খুন করে বেড়াচ্ছে। ফয়েজ সাহেব 13 বছর আগে প্রমত্ত অঙ্গনাকে কেসকে দেখছিলেন, আপনি জানেন। আপনি পুলিশ ফোর্সে অনেক আগ থেকে আছেন, আপনি জানতে পারেন বলে মনে হয় আমার। স্যার, যতটুকু জানি ইন্সপেক্টর ইশতিয়াক কেসটা দেখছিলেন, কিন্তু আমি শুনেছি এ বিষয়ে জানি না তেমন কিছু। ইশতিয়াক সাহেবের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে দিতে পারবেন আমায়? ইয়েস স্যার, আমি দেখছি। স্যালাইন চলছে আখির। অচেতন হয়ে পড়ে আছে একটা কেবিনের বেডে। পাশে আদৃত বসে আছে। খুব ইচ্ছে হলো তার আখির মাথায় হাত বুলিয়ে দেওয়ার, তার হাতটা ধরার। তবে হাতটা ধরতে গিয়েও ধরল না। ব্যথা ভরা স্বরে বলল, তোমার অগোচরে কখনো তোমাকে স্পর্শ করিনি, আর করবও না। আমার ভালোবাসায় যে কোনো অপবিত্রতা নেই সুখ পাখি। আমি যদি পারতাম তবে এক নিমিষেই তোমার সব অশান্তির কারণ দূর করে দিতাম। নিয়ে যেতাম তোমাকে এক নতুন সুখের ছোঁয়ায়, যেখানে দুঃখ তোমায় দূর থেকেও দেখে যাওয়ার সাহস জুটিয়ে উঠতে পারত না। সেই স্বাধীন চঞ্চল আঁখি কখনো আর দুঃখের সাগরও তলিয়ে যেতে পারত না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ফিরে যখন এসেছি তবে আর তোমায় কোনো পিছুটানে পড়তে দিব না। মিথ্যে হাসির আড়ালে আর কখনো তোমাকে লুকোতে দিব না সত্য ব্যথা। তোমার চেহারার হাসিতে শুধু সত্য সুখ লুকিয়ে থাকবে, তুমি দেখে নিও। আখির দিকে তাকিয়ে আদৃত কথাগুলো বলছিল। হঠাৎ আখির জ্ঞান ফিরে। চোখ খুলে তাকিয়ে দেখে সামনে আদৃত বসে আছে। আখির জটফট উঠে বসলে আদৃত তাতে বাধা প্রদান করে। কি করছো? শুয়ে থাকো, তোমার শরীর অনেক দুর্বল। ইউ নিড রেস্ট। আই এম ফাইন ডাক্তার আদৃত। তা আমাকে এখানে কে এনেছে? আর স্যালাইন কে দিল? সামনে বসে থাকা আস্ত এক জলজন্ত মানুষ দেখতে পাও না? তার মানে আপনি আমায় কোলে করে এখানে এনেছেন? তো আমি তোমায় আর কিভাবে আনতে পারতাম? তাই বলে আপনি আমাকে না বলে আমার অগোচরে আমায় কোলে নেবেন? প্রয়োজনে নিয়েছে আখি। এমন ভাব করছো যেন আর কখনো নেইনি। একসময় নিজে থেকেই কোলে ছড়ার ধান্দা করতে যখন তখন, এখন আর খেপে উঠছো। একসময় উঠতাম বলে আপনি আমায় রোজ কোলে নিবেন এখন। আর তখন আমি 18 বছরের তরুণী ছিলাম, আর এখন 25 বছরের মেছোয়ার একজন নারী। তাছাড়া আমাদের সম্পর্ক এখন আলাদা। কোন বইতে লিখে আছে 18 বছরের মেয়ে কোলে উঠতে পারবে আর 25 বছরের নারী পারবে না? আপনি খুব বেশি লজিক হচ্ছেন বলে মনে হয় না। তুমি খুব বেশি লজিক দেখাতে চাইছো বলে মনে হচ্ছে না। আপনি কি এবার অতিরিক্ত বিরক্ত করছেন? তুমি কথাই কম করছো। আপনি যে আস্ত দেড়শ ছিলেন, সে আস্ত দেড়শই রয়ে গেছেন, একটুও বদলাননি। হ্যাঁ, আর তুমি সে দেড়শের ফসা অংশ। কথাটা শুনে আখির হাসি চলে আসলো। হাসতে হাসতে বলল, দেড়শের ফসা অংশ এ কেমন উপাধি? হ্যাঁ হ্যাঁ,
বেশ করেছি, তোমার সাথে কথায় জিতে ওঠার ক্ষমতা আমি কোথা থেকে জুটাবো? মুখে তো কথার ফুল ঝুরিয়ে বা চুপ করে শুয়ে পড়ো, স্যালাইনটা শেষ না হওয়া অবধি জায়গা থেকে নড়বে না। আপনি বললেন আর আমি করলাম, তাই না? মোটেও এমনটা ভাববেন না, আমি একদম ঠিক আছি, কাজ আছে আমার। আঁখি উঠে যেতে নিচ্ছিল, আদ্রিত আঁখিকে টান দিয়ে বসা থেকে বালিশে শুইয়ে দিল, যাতে আদ্রিত বেশ ঝুঁকে আঁখির উপর চলে গেল। দুজনের চোখে চোখ পড়ল, দুজনের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে একে অপরের উপর। স্পন্দন গতিবেগে মুহূর্তে দুজনার পুরাতন সেই সুপ্ত অনুভূতিগুলো নাড়া দিয়ে গেল দুজনের মনে। তবে অল্প সময় আঁখি স্বাভাবিক অবস্থায় চলে আসলো আদ্রিতের বুকে আলতো ধাক্কা দিয়ে উঠে যাওয়ার জন্য। ধাক্কাতে আদ্রিত স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আঁখির উপর থেকে বসলো বেশ গলায়। সব কিছুতেই জেদ ভালো না আঁখি, আমার সাথে ঝগড়া করার করো ইচ্ছে মতো, কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না। ঘুমিয়ে থাকো, সুস্থ হয়ে গেলে ইচ্ছে মতো ঝগড়া করে নিও। ঝগড়া আপনি শুরু করেন, আমি না। না, তুমি কেন শুরু করবে? ঝগড়া কাকে বলে তুমি তো জানোই না। আদ্রিতের কথায় দাঁত কেলিয়ে হাসি দিল আঁখি। আঁখির মুখের সে দুষ্ট হাসি মন বুলালো আদ্রিতের। আঁখি ইচ্ছে করেই তার সাথে ঝগড়া বাঁধায়, জানে আদ্রিতের সাথে ঝগড়া করা যে তার এক সময়কার সব থেকে পছন্দের একটা অভ্যেস ছিল। অভ্যেসটা এখনও আঁখি যেতে দেয়নি, জেনে মনে বেশ শান্তি পেল আদ্রিত। এবার বলল, পারো বটে তুমি, ঘুমাও এবার। ঘুমের ওষুধ দিচ্ছি, খেয়ে নাও, এমনিতেই ঘুম চলে আসবে। রিয়াদ দেখা করতে এসেছে আজ আদ্রিসের সাথে। দুজন বেশ সময় থেকে গল্পে মগ্ন একে অপরের সাথে। সেই কবে থেকে রিয়াদকে নিয়ে পড়ে আছে। আদ্রিস রিয়াদকে ফেলে যেন দুনিয়া ভুলে যায়, এমনটা মনে হয় রিদিকার। এখন থেকে নয়, কবে থেকে বাড়িতে এসেছে রিদিকা তখন থেকে দেখছে এই রিয়াদকে নিজের জীবনের একটা আলাদা অংশ মনে করে আদ্রিস। দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছে, দূর থেকে তাদের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে রিদিকা। রিয়াদ কি করব বল, আঁখিকে তো কোনো মতে আর ধরে রাখতে পারছি না। আরে চিন্তা করিস না, এই মেয়েদের পিছন বেশি ঘুরলেই এমন। পাত্তা দেওয়া বন্ধ করে দিয়ে দেখে এমনি পিছন পিছন এসে ঘুরঘুর করবে। আঁখি এমন না রিয়াদ, আরে ঘুরে ফিরে সকল মেয়েরাই একই, সেম। আদ্রিত আঁখিকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘুমানোর কথা বলে কেবিন থেকে বেরোতে যাবে, তখন সেখানে প্রবেশ করলেন ডাক্তার আশরাফ ও ডাক্তার আহিল, সম্পর্কে আঁখির বড় ভাই। আহিল ছুটিতে ছিল, তবে তার বোন হাসপাতালে জয়েন করেছে শুনে আর নিজেকে আটকে রাখতে পারে না। আজকেও ছুটি নিল, কিন্তু বোনকে দেখার আশার লুকোতে না পেরে চলে আসলো। এসে যখন শুনলো তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তখন তার ভিতরে অস্থিরতা কত গুণ বেড়ে গেছিল তা শুধু সেই জানে। ডাক্তার আশরাফও মেয়ের অবস্থা সম্পর্কে জেনে নিজেকে আর দমিয়ে রাখতে পারেননি। দুজনের ভিতরে অস্বাভাবিক ভাবটা থাকলেও বাহিরের দিক থেকে যথেষ্ট স্বাভাবিক হয়ে থাকার চেষ্টা করে আসলেন। ডাক্তার আশরাফ জিজ্ঞেস করলেন আঁখিকে, ডাক্তার আঁখি, আপনার কি শরীর খারাপ? আঁখি জানে তার বাবা তার শরীর খারাপ শুনে অস্থির হয়ে আছেন, যা উনি আঁখিকে বোঝাতে চাইছেন না, কিন্তু আঁখি তা ঠিকই বুঝে নিতে পেরেছে, যার ফলস্বরূপ তার মনে এক উৎফুল্ল ভাব ছেয়ে গেল। তার ভাবাও ভাই তার উপর রেগে থাকলেও তাকে নিয়ে ভাবাটা বন্ধ করেনি তারা। এখনও আঁখিকে তারা ঠিক আগের মতোই ভালোবাসে। আঁখির জন্য যে তারা খুব বড় পাওনা। আঁখি এবার বেশ খুশি মনে ঠোঁটের কোনো অল্প হাসি টেনে বলল, তেমন কিছু না স্যার, এমনি একটু শরীর দুর্বল। খবর পেয়েছে আপনার শরীর খুব দুর্বল। ডাক্তার আদ্রিত আপনার চেক আপ করেছেন, আপনাকে ছুটি দেওয়া হলো, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। শরীর ভালো হলে তখন এসে হাসপাতালে জয়েন করে নেবেন। কাটকণ্টা কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার আশরাফ। এবার আহিল বলল, নিজের খেয়াল রাখবেন ডাক্তার আঁখি, এত বেখেয়ালি থাকলে হয়? অতঃপর আহিলও চলে যেতে নিলে আঁখি উঠে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিল। ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, ভাইয়া ক্ষমা করে দে আমায়। বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই রে ভাইয়া, কিন্তু তুই তো আমার সেই ভাইয়া যে কখনো আমার উপর রাগে না, আমি সবসময় মাথা তুলে রাখে, যার চোখে আমার কখনো কোনো দোষ থাকে না, যার জন্য সে মরতে বা মারতে কখনো দ্বিধা করবে না। তার দিক থেকে আজ কীভাবে সে মুখ ফিরিয়ে নিতে পারে? এই ভাইয়া তুই না 2 ঘন্টার বেশি আমার সাথে কথা বলে থাকতে পারতি না, তবে আজ তো 3 বছর পেরিয়ে গেল, কীভাবে কথা না বলে আছিস বল? ভুল করে গেছি ভাইয়া, আদ্রিসের মিথ্যে ভালোবাসা হারানোর ভয়ে তোমাদের সাথে
জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার বন্ধনের অসম্মান করলাম আমি। তার সাজাও তো পাচ্ছি, আর সাজা দিস না। সহ্যের সীমা অতিক্রম হয়ে গেছে আমার। আল্লাহ আমাকে ছাড় দেয়নি, দেখ, দয়া করে আর দূরে রাখিস না। আখির কথায় চোখের জল জমে আসা জল উপচে পড়ল, তবুও নিজেকে দুর্বল করতে দিল না। আহিল সেও সাক্ষী, অতঃপর পাকনা ফিরে চলে গেল সে বেগতিক পায়ে। আখি সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। কয়েক মুহূর্তে ইন্সপেক্টর ইশতিয়াকের ভারী রেড ড্রেস পেয়ে গেল জিসান, কিন্তু তার ভারী গিয়ে উল্টো আরও নিরাশতায় পড়ল সে। তার স্ত্রীর কাছ থেকে জানা যায় ইশতিয়াক নিজেই 7 বছর আগে প্রমত্ত অঙ্গনার হাতে খুন হয়। তার লাশের পাশে লেখা ছিল, অপরাধী হয়ে অপরাধীকে খুঁজে বেড়ানো হিসেবটা মিলে না। লম্পটদের লাশ তো হয়েই থাকে। তার স্ত্রী প্রমত্ত অঙ্গনা। তার স্ত্রী জুলেখার কাছ থেকে আরও জানা যায় ইশতিয়াক একজন চরিত্রহীন লোক ছিল। মেয়েদের কুনজরে দেখত সে। অনেক নারীর সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল। স্ত্রীকে অনেক মারধরও করতো সে। তার একটা ছেলেও আছে। স্ত্রী যাওয়ার কোনো জায়গা না থাকায় সব কিছুর পরেও স্বামীর ঘরে পড়ে থাকতো। কিন্তু ইশতিয়াকের হঠাৎ মৃত্যু হয়। তার স্ত্রী এতে অনিশ্চয়তায় পড়ে যান, নিজের আর ছেলের ভবিষ্যতের কথা ভেবে। অতঃপর এর কয়েকদিন পরে একটা কোম্পানি থেকে ওনার জন্য জব অফার আসে, অথচ উনি এসবের কথা কখনো ভাবেনি। উনি এসএসসি পাস হওয়া কোম্পানিটাতে ফিওনের পোস্ট পান। উনি তাও সম্পূর্ণ সে কোম্পানির উদ্যোগে। কোনো কোম্পানি কেনই বা নিজে থেকে এসে ওনাকে জব অফার করবে, কিন্তু সব মিলিয়ে নিজের জব আর স্বামীর পেনশনের টাকায় ভালো যাচ্ছে জুলেখার দিন। তবে প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আর কিছু জানা নেই জুলেখার। জিসান কিছুই ভেবে বের করতে পারছে না। কে এই প্রমত্ত অঙ্গনা? চাই কি সে? ইন্সপেক্টর ইশতিয়াককেও মেরে ফেলেছে। এবার সে 13 বছর আগের কেসটা সম্পর্কে জানবে কি করে? আখির স্যালাইনের সুচের জায়গাটা খুব ভালো করে দেখছে আদৃত। সুচটা জায়গা বিচ্যুত হয়েছে কিনা আখি অপলক দেখে যাচ্ছে তাকে। আদৃত কত খেয়াল করছে তার। একটু আগেই তো ফ্লোর থেকে সযত্ন তুলে তাকে ভেড়ে বসালো, মুছে দিল তার চোখের জল। এবার কত যত্ন সহকারে তার পরিচর্যা করছে। কেন আদৃত এমনটা করে? সত্যি কি আদৃত শুধু মনুষ্যত্ব থেকে আখির জন্য এমন করে? এবার আখি মুখ ফুটিয়ে জিজ্ঞেস করে বসলো, কেন আমার জন্য এত করেন আপনি? সবাই তো ছেড়ে চলে গেছে, আপনিও চলে যান। কেন আছেন আমার পাশে? বেঁচে থাকতে কখনো তোমাকে ছেড়ে যাব না আখি। চাই না আমার কাউকে। যখন পাশে থাকার ছিল তখন তো ছিলেন না, আর আজ যখন একা বাঁচতে শিখে গেছি তবে আজ আসছেন পাশে থাকতে। কথাটা বলে আখি দুহাতে মুখ ডেকে কাঁদতে লাগলো। আদৃত এবার তার মাথায় সহানুভূতির হাত রেখে বলল, ভুল করেছিলাম আমি। যার মাসুল আমায় দিতে হয়েছে প্রতিটা ক্ষণে, সে ভুল আর দ্বিতীয়বার করব না আখি, কথা দিলাম। আদৃতের কথা পুরো হতে না হতেই আখি ঝাঁপড়ে ধরল তাকে। মুখ গুজল তার বুকে। অতিরিক্ত কান্নায় ফুফানোর হার এবার ভেড়ে গেছে তার অনেক। ফুফিয়ে ফুফিয়ে আধভাঙা বাক্যে প্রকাশ করতে লাগলো সে তার মনোভাব। কেন আদৃশ এমন করলো? বলেন না, মনের পীড়া সহ্য করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারবো না। এই বয়ে তার জন্য আমার সব ছাড়লাম। তবে সে কেন আমার জায়গায় অন্যকে বসালো? কেন? বলেন না, কি কমতি ছিল আমার মধ্যে? কেন আজ আমি একা হয়ে গেলাম? কেন? এই ভুলের কি কোনো ক্ষমা নেই? বলেন না ডাক্তার। আদৃত আখির বলা প্রতিটা অক্ষর আদৃতের বুকে গিয়ে যেন তীরের ন্যায় আঘাত করছে। আখির কান্না ধুমড়ে মুছড়ে দিচ্ছে তার হৃদয়। যার চোখে কখনো জল সহ্য করতে পারে না, আজ তার জল থামানোর জন্যই কোনো বাক্য খুঁজে পাচ্ছে না আদৃত। তবে আদৃশকে ইচ্ছে করছে তার শেষ করে দিতে। আখির কষ্টের কারণকেই উপরে ফেলতে ইচ্ছে করছে তার মূল থেকে। আখির পীড়া নাড়িয়ে দিয়েছে আদৃতকে। চোখ জলে টইটুম্বুর হয়ে গেছে মুহূর্তেই। বেশ খানিকক্ষণ পর সময় আদৃতের বুকে মুখ লুকিয়ে কান্না করলো আখি। অনেকদিন পর যেন সত্য শান্তির এক আশ্রয় তার মন হালকা করার বড় এক মাধ্যম হয়ে উঠল। হ্যাঁ, মনটা এবার বেশ হালকা লাগছে আখি। তবে আচমকা এক দুর্বলতা আঁকড়ে ধরেছে তাকে। এক সময় যে বুকে ঠাঁই খুঁজে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, সেই বুকটাতে ঠাঁই নিতে এক জড়তার মারফেসে জড়িয়ে গেছে আখি।
দুচোখ আবারও মুছে দিল, আলতো স্বরে বলল, হিটলার আখির চোখে এই জল মানায় না। আমাদের হিটলার কবে থেকে অন্য দেওয়া শোকে কাতর হওয়া শিখে গেল। দেখো কেঁদে কেঁদে কি হাল করেছ নিজের, পুরো চেহারা লাল হয়ে আছে। এবার বন্ধ করে এসব। আর যেখানে কথা আশরাফ আঙ্কেল আর আহিলের, ওনা তোমাকে অনেক ভালোবাসেন, দেখে নিও একদিন না একদিন তোমাকে আবারও আপন করে নেবেন তারা। আদ্রিতের বলে কয়েকটা বাক্য আখির মনকে অসীম এক প্রশান্তির ছোঁয়ায় মাতিয়ে তুলল। মনে এলো তার অদম্য এক তৃপ্তিময় অনুভূতি। সব কিছু ফিরে পাওয়ার আশ্বাসটা হাজার গুণ বেড়ে গেল। বরাবরের মতোই আদ্রিতের কয়েকটা কথায় আখির ক্ষতে ওষুধের মতো কাজ করলো। আজ স্ত্রী মাসুমার সঙ্গে অনেক ঝগড়া করে এসেছে রিয়াদ, তাকে ছেড়ে দিতে চায় সে, কিন্তু মাসুমা তাকে ছাড়বে না কোনো কিছুর বিনিময়ে। তার সন্তানের অগোছালো একটা জীবন দিতে রাজি না মাসুমা। নতুন বিয়ে করার জন্য এদিকে ওদিকে লুচ্ছামি করে বেড়াচ্ছে। আর ঝগড়া করে সোজা সাপ ভাবে বলেই চলে আসলো রিয়াদ। এখানেই এসে পাশের বাড়ির মিসের ইশানা হাফিজকে দেখতে পেল। তার সাথে বেশ কিছুদিন থেকে আপত্তিকর কথাবার্তা হয় রিয়াদের। প্রায় ফোনে কথা বলে। অনেকদিন থেকেই তার উপর নজর রিয়াদের। স্বামী বড় লোক, কিন্তু বেশ বৃদ্ধ। টাকা কামাই করতে গিয়ে অর্ধেক জীবন ফাল করে দিয়েছে। আর টাকার বল আছে বলে এই বয়সে যুবতী মেয়ে বিয়ে করতে পারলো। ইশানার বয়স কম, তার উপর থেকে সুন্দরী। স্বামী সুন্দরী বউ পেয়েছে, তাই তার উপর কখনো কোনো কথা বলে না। তাকে তার ইচ্ছে স্বাধীন ছেড়ে দিয়েছে। অন্ধের ন্যায় বিশ্বাস করে তাকে। যার লাভ ইশানা সবসময় নিয়ে থাকে। আজকেও একটা পাবো এসে। স্বামী দেশের বাইরে, তাই ফুর্তি করবে আজ রাতভর এখানে ইশানা। হঠাৎ রিয়াদকে দেখে তার ভালো লাগার পরিমাণ দ্বিগুণ হলো। রিয়াদের মতো সুদর্শন পুরুষকে কাছে পাওয়ার তৃষ্ণা বহুদিনের। ঈশানকে দেখে রিয়াদেরও সুপ্ত মনের বাসনা জেগে উঠল। আচমকা ঈশানা এসে তার কোলে বসে পড়ল। হাতে মদের গ্লাস নেই। ঈশানা তার গ্লাস থেকে কিছু আংশিক মদ রিয়াদের মুখে ঢেলে দিল। অতঃপর রিয়াদ তাকে জড়িয়ে ধরতে নিলে ঈশান নেশাক্ত হেসে উঠে ডান্স করতে শুরু করলো। রিয়াদও সাথে উঠে গেল। একসাথে দুজন একে অপরের ঘায়ে ডলে পড়তে নাচতে লাগলো। ডান্স করে ঈশানা রিয়াদকে একটা কক্ষের দিকে আসার জন্য ইশারা করলো। তারপর সেদিকে হাঁটাও দৌড়ল। রিয়াদও তার পিছু নিল। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ঈশানাকে কোথাও পেল না। খানিক পর ঈশানার নাম্বার থেকে ফোন আসলে রিয়াদ ফোন ধরল। হোয়ার আর ইউ বেবি? বেবি, আমি পাবের বাইরের পিছনের দিকটায় আছি, চলে আসো। পিছনের ওই গাছগাছালি পূর্ণ জঙ্গল টাইপ জায়গায়। কি করছো তুমি? চলে আসো না বেবি, আজ না হয় জঙ্গলে মঙ্গল করবো দুজন। ওকে বেবি, তুমি যেখানে বলবে আমি আসতে রাজি। অপেক্ষা করো, আমি আসছি এক্ষুনি। অতঃপর পাবের বাইরে চলে গেল রিয়াদ। পিছনের দিকটা বেশ গাছগাছালি পূর্ণ একটা জায়গা। সেখানে গিয়ে কাউকে পেল না রিয়াদ। আশেপাশে খুঁজতে লাগলো ঈশানাকে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাই ভিতরের দিকে আর একটু ঢুকে তাকে খোঁজার চেষ্টা করলো তার নাম নিয়ে, কিন্তু কোথাও তার সাড়া পেল না। হঠাৎ মাথায় আঘাত পেল। কিছু বোঝার আগে জ্ঞান হারালো রিয়াদ। অচেতন অবস্থায় পড়ে থাকা রিয়াদকে লোকারঙ্গে থেকে দূর করার প্রচেষ্টায় তার পা টেনে এক জনশূন্য নির্জন জায়গায় নিয়ে হাঁটা ধরেছে হুডি পরা অজ্ঞাত সেই জন। টানতে টানতে রিয়াদকে জনমানবহীন একটা জায়গায় নিয়ে আসে অবশেষে। রিয়াদের নাকে বেশ সময় টিপ দিয়ে ধরে থাকলে জ্ঞান ফিরে আসে অল্প সময়ে। জ্ঞান ফিরে আসলেও বুঝে উঠতে পারে না সহজে কিছুই। আশপাশ আর সামনের হুডিওয়ালা ব্যক্তিকে দেখে হকচকিয়ে যায়। বেশ নেশা ভরা কণ্ঠে বোকার মতো প্রশ্ন করে তাকে, কে তুমি? আমাকে এখানে কেন এনেছ? কেন রিয়াদ ভেবি? জঙ্গলে মঙ্গল করবে না? তুমি ঈশানা নও। কে তুমি? ঈশানা কোথায়? পৃথিবীর মায়া ত্যাগ করেছে সে রূপসী, কিন্তু তোর অপেক্ষায় বসে আছে এখনো। বলছো তোকে সাথে নেবে, যার জন্য এত আয়োজন। কি যা তা বলছো? কে তুমি? আমাকে এখানে এনেছো কেন বলো? আমি প্রমত্ত অঙ্গনা, তোর মৃত্যু হয়ে এসেছি। দেরি না করে সাথে সাথে রিয়াদের বুক বরাবর ছুরি ঢুকাতে গেলে রিয়াদ নিজেকে বাঁচাতে ফাঁসে সরে যায়, যাতে ছুরির আঘাত রিয়াদের পেটে পড়ে। রিয়াদ আতকে উঠে যন্ত্রণায়, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়ে না। অজ্ঞতা ব্যক্তি আবারও তার বুকের দিকে ছুরি ধরলে রিয়াদ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল আর ছুটতে শুরু করলো। রিয়াদ
লোকারঙের খোঁজে ছিঁড়ছে, চিৎকার করে লোক ডাকছে তারকে বাঁচানোর জন্য। প্রমোদ নামের অজ্ঞাত সেজন তার পিছন ছুটছে, মনে হয় যে নেই তার কোনো ভয়। রিয়াদের শেষ যেন আজ না দেখে যাবে। তাছাড়া নেশাতে ভরপুর শরীরে অতিরিক্ত ধরাবেই বা কেমনে। দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াদ। অজ্ঞাত সেই ব্যক্তি আবারও তার উপরে ঝাঁপিয়ে পড়ে তারে ছুরির আঘাত করতে চাইলে তার সাথে ধস্তাধস্তি করে রিয়াদ এবার সরে যেতে সক্ষম হলো, যাতে ছুরির আঘাত রিয়াদের পায়ে ছিটকায় পড়ল। রিয়াদ আবারও নিজেকে ছাড়াতে পারল সে অজ্ঞাত ব্যক্তির দাপট থেকে। কোনোরূপ তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে লাগলো রিয়াদ। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।